WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট তোমাদের নোটিফিকেশন চলে এসেছে, ফর্ম ফিল আপ প্রায় শেষের দিনও চলে এসেছে, কিন্তু কিছু কিছু ডাউট তোমাদের মধ্যে রয়েছে। সেই সমস্ত ডাউট ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBCSCর ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ভুল হচ্ছে বা কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ভুল করে ফেলার পর চিন্তা হচ্ছে যে কারেকশন ডেট দেবে কি না, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকে। তো চলো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আবেদন শুরু হয়েছে 26/2/2026 এবং চলবে 15/4/2026, অর্থাৎ আর হাতে মাত্র দুদিন দেখতে গেলে, কাল এবং পরশু। তো এর মধ্যে যারা আছো অনেকে ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি, তারাও বলবো ফর্মটা ফিল আপ করে নাও, কারণ কত কি ভ্যাকেন্সি আসবে এখনো পর্যন্ত আমরা জানি না। এবং যেহেতু আবারও বলতে পারো সামনে লোকসভার ভোট আসবে এই ভোটের পরে, সুতরাং এখানে একটা বড় ভ্যাকেন্সি আসার সুযোগ একটু হলেও থাকছে। সুতরাং যারা দোটানায় ভুগছিলে যে ফর্মটা ফিল আপ করবো কিনা, আদৌ আমি সুযোগ পাবো কিনা, কারণ ফর্ম ফিজও অনেকটা বেশি, তাদেরকে বলবো আবেদনটা করেই ফেলো। তো চলো সবার প্রথমে দেখে নেব একটু ফর্ম ফিল আপের স্টেপগুলো। প্রথমেই আমরা যদি সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, সেখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। সেখানে প্রথমে দিতে হবে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তার আগেও দিতে হচ্ছে এক্সাম ডিটেলস। তো সেটা একটু এক ঝলকে দেখে নেব সরাসরি ওয়েবসাইটে গিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ WBCSC বলে আমি সার্চ করেছি, সেখানে আমি সরাসরি ওয়েবসাইটে গেলে প্রথমেই রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের বিষয়টি। তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের কাছে এটা আসছে, যেখানে হচ্ছে এক্সাম ডিটেলস। সেখানে আমাদের সিলেক্ট করতে হবে কি না, তোমার সাবজেক্ট কি। তোমার সাবজেক্ট যেটা তুমি সিলেক্ট করছো, আমার বাংলা সাবজেক্ট আমি সিলেক্ট করলাম এবং নেক্সট করার পরে এই যে পার্সোনাল ডিটেলসের পেজটি ওপেন হচ্ছে। সেখানে প্রথমেই আমাদের লিখতে হচ্ছে কি তোমার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি এবং ডিওবি। তারপর তার পাশাপাশি থাকছে মেরিটাল স্ট্যাটাস, জেন্ডার, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। এক্ষেত্রে বলে রাখি মোবাইল নম্বর এবং ইমেল আইডি যেন বৈধ থাকে সেই রকম অনুযায়ী দেবে। অনেক দিনের পুরনো ইমেল আইডি কখনোই দেবে না, যেটা একদম চালু ইমেল আইডি সেটা অবশ্যই দিচ্ছ। এর পাশাপাশি তোমার আধার নাম্বার দিতে হচ্ছে এবং কেউ যদি তোমার PWBD স্টুডেন্ট থাকো তো সেটা দিচ্ছ। ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা করাই রয়েছে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস লাইনে দিতে হচ্ছে। তারপরে সিটি, ভিলেজ, পিনকোড, স্টেট এবং ডিস্ট্রিক্ট। এরপর থাকছে পোস্টাল অ্যাড্রেস। সেম যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই হয় তাহলে তুমি সেম এভাবে ক্লিক করলে পুরো ডিটেলস চলে আসছে। এরপরের যে পেজটা থাকছে সেখানে থাকছে হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। কোয়ালিফিকেশান ডিটেলস এই পেজটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পেজ, যেখানে তোমার একটুও ভুল করা যাবে না। প্রথমে কি আসবে, প্রথমে মাধ্যমিকের ডিটেলস আসছে। সেখানে বোর্ডের নাম লিখতে হচ্ছে WBBSC, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে সেটা লিখে দিচ্ছ। ইয়ার অফ পাসিং দিতে হচ্ছে। সাবজেক্টের জায়গায় নট রিকোয়ার্ড থাকছে। তারপরে হচ্ছে মার্কস অফ 10 ফুল মার্কস। তারপর থাকছে হচ্ছে গ্রেডের জায়গায় যারা গ্রেডে পাস করেছো তারা দেবে, বাকিদের দিতে হচ্ছে না। যারা পার্সেন্টেজে পাস করেছো এখানে পার্সেন্টেজে দিয়ে দিচ্ছ। পরবর্তী হচ্ছে HS লেভেল একইভাবে যাচ্ছে। তারপরে UG, PG এবং UG, PGর ক্ষেত্রে সাবজেক্ট অবশ্যই করে মেনশন করতে হচ্ছে। এরপরে একটা বিষয় থাকছে যে ক্যাটাগরি ইন UG লেভেল, যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরে অনার্স নিয়ে পাশ করেছো তারা অবশ্যই অনার্স উল্লেখ করে দেবে এবং যারা অনার্স নাওনি পাস কোর্সে ছিলে তারা পাস মেনশন করে দিচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার পরে তোমাদের কাছে প্রশ্ন আসবে যে তুমি কি একজন PhD হোল্ডার, তো এবং সেটা কি 1991 আগে, যদি ইয়েস হয় তাহলে অবশ্যই ইয়েস দিচ্ছ, না হলে নো দিচ্ছ। এর পরের যে বিষয় সেটা হচ্ছে নেট, সেট বা JRF এর বিষয়টা। তো সেখানে যারা নেট
পাশ করে রয়েছেন তারা অবশ্যই নেটেরটা ফিল আপ করবেন, যারা জেআরএফ পেয়েছেন তারা জেআরএফ ফিল আপ করবেন, যারা শুধুমাত্র ডব্লিউবি সেট পাশ করে রয়েছেন তারা সেটেরটা ফিল আপ করছেন, এবং পিএইচডি যদি কারোর কমপ্লিট হয়ে যায় সেটা ফিল আপ করছেন। এইবার এখানে যে কনফিউশনটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নেম। নেট সেটের আবার কি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট হয়? এক্ষেত্রে বলে রাখি, নেটের জন্য আপনারা দেবেন ইউজিসি এবং সেটের জন্য দেবেন ডব্লিউবিসিএসসি। তাহলে শুধুমাত্র নেটের জন্য আপনারা দিচ্ছেন ইউজিসি, জেআরএফ এর জন্যও দিচ্ছেন ইউজিসি, আর সেট যারা পাশ করে রয়েছেন তারা দিচ্ছেন ডব্লিউবিসিএসসি। আর পিএইচডির ক্ষেত্রে ইউনিভার্সিটি নেম, যে ইউনিভার্সিটি থেকে আপনারা পিএইচডি করছেন সেই বিষয়টা দিচ্ছেন, ইয়ার অফ পাসিং দিচ্ছেন, কোন বছরে পাস করেছেন, সাবজেক্ট দিচ্ছেন, পার্সেন্টেজের জায়গায় কিছু দিতে লাগছে না। এই গেল এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়টি। দেখব যে কি থাকছে এরপরে, যে বিষয়টা থাকছে আদার একাডেমিক ডিটেলস। সেখানে কেউ যদি এমফিল করে থাকেন এমফিল দিচ্ছেন, কেউ যদি পিএইচডি করে থাকেন সেটা দিচ্ছেন, কেউ যদি বিএড করে থাকেন সেই ডিটেলস কিন্তু একইভাবে পূরণ করতে হচ্ছে। এবং যে কেউ যদি তিনটেই করা থাকে, মানে এমফিল করা রয়েছে, পিএইচডি করা রয়েছে, বিএড করা রয়েছে, সেক্ষেত্রে এই প্লাস চিহ্নে ক্লিক করলে একের পর এক উইন্ডো ওপেন হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব পাবলিকেশন। পাবলিকেশনের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলে রাখি, কেউ যদি কোনো সেমিনারে গিয়ে উপস্থিত হয়ে যে সেমিনার অ্যাটেন্ড করে এবং তার যে পেপার সেটা কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ এখানে পাবলিকেশনে দেওয়াই রয়েছে যে কোন পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত হয়েছে, তার আইএসবিএন নাম্বার কিন্তু দিতে হচ্ছে। তাহলে সেই ডিটেলসটা পুরোটা ফিল আপ করতে হচ্ছে, কবে প্রকাশিত হয়েছে, কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, সমস্ত বিষয়টাই এখানে দিতে হচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ নোন। এখানে বাংলা যারা লিখতে পড়তে বলতে পারেন ইয়েস করে দিচ্ছেন, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, এই এতগুলো ভাষা রয়েছে, যে যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে দিচ্ছেন। এরপর নেক্সট করলেই চলে আসবে এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস। সেখানে যারা ফ্রেশার্স হচ্ছেন তারা ফ্রেশার্সে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছেন। কেউ যদি এক্সপিরিয়েন্স থাকেন এবং সেটা যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকে, যারা স্যাক্টের আন্ডারে রয়েছেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট এডেড তাই করছেন। এবং আর একটা কলাম থাকছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আদার দ্যান গভর্নমেন্ট অ্যাপ্রুভ, মানে যারা কন্ট্রাকচুয়ালে করছেন, স্যাক্টের আন্ডারে আসেননি, তারা কিন্তু অবশ্যই সেটাতে ক্লিক করছেন। এরপরে দেওয়াই আছে যে এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অ্যাপ্রুভডে এলেই একটা কলাম ওপেন হচ্ছে, যেখানে স্যাক্ট বা ইন সার্ভিস হিসাবে লেখা রয়েছে। স্যাক্টের আন্ডারে যারা রয়েছেন অবশ্যই স্যাক্টে সিলেক্ট করছেন এবং কোথায় করছেন, কতদিন ধরে করছেন, সমস্ত বিষয়টা এখানে দেওয়া হচ্ছে। এই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা, সেটা ক্ষেত্রে বলে রাখি যে ফুল ইয়ার কমপ্লিট হতে হবে। ধরুন কেউ 2 বছর 6 মাস করেছে, সেক্ষেত্রে সে কিন্তু 2 বছর হিসাবে যে নাম্বার সেই নাম্বারটা পাবে, ওই 6 মাসের নাম্বারটা পাবে না। সুতরাং ফুল যে ইয়ার সেই নাম্বারটা পাবেন, এটা ধরেই চলবেন। এর পরের বিষয় হচ্ছে ডকুমেন্ট আপলোড। মোস্ট ইম্পর্টেন্ট, কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে? প্রথমেই ফটো আপলোড করতে হচ্ছে, তারপরে সিগনেচার, তারপর ডেট অফ বার্থের ডকুমেন্ট মানে মাধ্যমিক অ্যাডমিট দিতে হচ্ছে, এবং তারপরে দিতে হচ্ছে পিজি মার্কশিট। এই ডকুমেন্টসগুলো সমস্ত আপলোড করতে হবে। তাহলে ফর্ম ফিল আপের আগে প্রথমেই আপনার কাজ কি থাকবে? একটি ফটো, সিগনেচার তার সাথে, এবং ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট এবং মাস্টার্সের রেজাল্ট, এই 4টে বিষয়কে আপনি নিয়ে রাখছেন। পাশাপাশি মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত, গ্র্যাজুয়েশানে কত, পোস্ট গ্র্যাজুয়েশানে কত, আপনার পাবলিকেশানের সমস্ত ডিটেলস, এছাড়া বিএড যদি করে থাকেন বা পিএইচডি করছেন বা আপনার এমফিল করেছেন, সেই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই নিজের কাছে রেখে ফর্ম ফিল আপ করতে বসবেন। কারণ হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বাকি ডিটেলসগুলো দিতে গিয়ে যদি অনেকটা বেশি সময় লাগে, তাহলে কিছুক্ষণের পরেই দেখাচ্ছে টাইম আউট। তো ফর্ম ফিল আপ করতে করতে আপনার যেন টাইম আউট না হয়ে যায়, সেই বিষয়টাতেও খেয়াল রাখতে হবে। তাই কারণে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো নিজের কাছে নথিবদ্ধ করে ফর্ম ফিল আপ করতে বসুন।
এই গেল ফর্ম ফিল আপের পুরো বিষয়। এবার এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যে প্রশ্নগুলো বা ডাউটগুলো তৈরি হচ্ছে, প্রথমেই হচ্ছে সংশোধনের সুযোগ কি দেওয়া হবে? সংশোধনের সুযোগ দেওয়া হবে, কারণ আমরা যদি বিগত ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোকে আমরা দেখি, তাহলে অনলাইন ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে কিন্তু কারেকশন উইন্ডো ওপেন করা হয়েছে। সুতরাং যাদের ভুল হয়ে গেছে একটু আধটু, সেই বিষয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তাদের জন্য অবশ্যই কারেকশন উইন্ডো ওপেন করা হবে, তখন সেটা সংশোধন করে নেবেন, কোনো চিন্তা করার কোনো বিষয়ই নেই। পরের বিষয়টা হচ্ছে কি ভুল করলে ফর্ম বাতিল হতে পারে। এই বিষয়টাতে বলবো অবশ্যই করে আপনার যে এডুকেশনাল ডিটেলস, সেই বিষয়টাতে যেন কোনো রকম ভুল না থাকে, কারণ এখানে ভুল থাকা মানে এপিআই স্কোর পরিবর্তন হয়ে যাওয়া। সুতরাং এই এডুকেশনাল ডিটেলসের জায়গাটা পূরণ করার সময় খুব মাইন্ডফুল ফিল আপ করতে হবে। পরবর্তী হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাচ্ছেন না। অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না। তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইমেল আইডি দিয়েছেন, সেই ইমেল আইডিতে আপনি গেলে এই ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইনবক্সে যদি না পান তাহলে অবশ্যই যে স্প্যাম বিষয়টা রয়েছে, সেই স্প্যামের আন্ডারে যে মেলগুলো ঢুকেছে সেখানে চেক করবেন, সেখান থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর হচ্ছে জার্নালের ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। অবশ্যই করে পাবলিকেশন ডেট, আইএসবিএন নাম্বার, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে সতর্কতার সাথে পূরণ করতে হচ্ছে। পরবর্তী ইন্টারভিউ কত নম্বরের হবে, ইন্টারভিউ কত নম্বরের হবে, এপিআই স্কোর ঠিক কী হিসাবে হবে সেই বিষয়টা এবার একটু দেখে নিই। মাধ্যমিকের 5 নম্বর হিসাবে কাউন্ট হবে, এইচএসে 5, ইউজি যদি অনার্স থাকে তাহলে 10 এবং যদি পাস কোর্সে থাকে তাহলে 5। পরবর্তী পিজি লেভেলের জন্য থাকছে 15, নেট সেট পাস করে থাকলে থাকবে 5, এমফিল পিএইচডি এই বিষয়টাতে এমফিলে 5 এবং পিএইচডিতে 10, রিসার্চ পাবলিকেশন সেখানে থাকছে 5, এক্সপিরিয়েন্সের জায়গাতে থাকছে 5, ডোমেন নলেজে থাকছে 10, টিচিং স্কিলে থাকছে 10, ইন্টারভিউয়ে 20। তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইন্টারভিউ 20, কিন্তু সেটা না। এই যে ডোমেন নলেজ থেকে ইন্টারভিউ, এই যে তিনটে সেকশন, মানে ডোমেন নলেজের 10, টিচিং স্কিলের 10, ইন্টারভিউ 20, এই 40 নাম্বারের কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এইখানে এপিআই যে যেমন এতদিন স্কোর করে এসেছে সেই অনুযায়ী তার এপিআই নির্ধারিত হচ্ছে। এই 40 নাম্বারটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভ্যারি করবে। তো এই 40 নাম্বারের প্রিপারেশান ঠিক কিভাবে নেবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই বলবো এই ডেসক্রিপশান বক্সে সমস্ত সাবজেক্ট ওয়াইজ, বাংলা, হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশান, ফিলোসফি, সাবজেক্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যেই সাবজেক্টে সেই গ্রুপে জয়েন করে যান, আমরা আমাদের মতো অবশ্যই আপনাকে ইন্টারভিউয়ের জন্য গাইড করব। এবং এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বা আবেদন করা সংক্রান্ত কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে বলবো খুব ভালোভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিন এবং ইন্টারভিউয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।